আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আই1 টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানে। উই হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট সিগনিফিকেন্ট চেঞ্জেস অফ ইমিগ্রেশন ল। আর বলা হচ্ছে যে এটি গত 50 বছরে এরকম পরিবর্তন আসেনি। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন, ফ্যামিলি, হিউম্যান রাইটস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদেরকে দিয়ে থাকি। তবে বেশিরভাগ দর্শক ইমিগ্রেশন ল নিয়ে প্রশ্ন করে থাকেন আমাদেরকে, কারণ যারা বিলেতে বসবাস করছেন ইমিগ্রেশন ল তাদের জন্য তাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো না কোনোভাবে এফেক্টেড হচ্ছেন ইমিগ্রেন্ট ফ্যামিলি এবং ব্যক্তি। তো সেজন্যই আমরা সবসময় আপনাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি এবং সেগুলো নিয়ে আমরা আপনাদেরকে আপডেট এবং গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি। এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন গত সপ্তাহে, আরেকবার মনে করে দিতে চাই যে গত অনুষ্ঠানে আমরা অ্যাসাইলাম এবং রিফিউজিদের সেটেলমেন্ট নিয়ে এগুলো নিয়ে গতবারও আলোচনা করা হয়েছিল এবং আজকেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে সরকারের নতুন প্রস্তাবিত যে নীতিমালা এসেছে এবং গতকাল যেটি ঘোষিত হয়েছে যে নীতিমালা, তো সেটাতে যে পরিবর্তনগুলো আসার সম্ভাবনা রয়েছে সেটা শুধু ইমিগ্রেন্ট কমিউনিটি নয়, সাধারণ মানুষের মধ্যেও এমনকি আন্তর্জাতিকভাবে সেটি আলোচনা এবং বিতর্কের সৃষ্টি করেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং দর্শকরা আপনাদের যাদের প্রশ্ন আছে বা এই বিষয় নিয়ে আপনারা কিছু জানতে চান তারা অবশ্যই টিভি স্ক্রিনে যে নাম্বারগুলো দেখবেন সেই নাম্বারে আমাদেরকে ফোন করবেন এবং এই বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, আপনারা জানেন যে বরাবরের মতোই আজকেও আমাদের অনুষ্ঠানে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত সুপরিচিত 25 বছরেরও অধিক সময় ধরে যিনি অভিজ্ঞ, অত্যন্ত সমৃদ্ধ, যিনি আইন বিষয়ে আপনাদেরকে 25 বছরের বেশি সময় ধরে বিভিন্ন আইনি সেবা দিয়ে আসছেন, টিভির পর্দায় আপনাদেরকে অ্যাডভাইস করে আসছেন, ব্যারিস্টার মনোয়ার হোসেন। ব্যারিস্টার মনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ সাইমা, and good evening to you, the audience, viewers. As usual, we are going to talk about the most recent update, and we gave the update about whatever the announcement was last week. So, about a week, new announcement আসছে, very significant. এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই আপনার কাছে জানতে চাবো যে গতকালকে যে ঘোষিত নতুন নীতিমালা, ইমিগ্রেশন নীতিমালা এসেছে, এর মূল বিষয়টা কি সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। As I told you, the last week subject matter was that asylum new policy. সেটা হচ্ছে asylum যে 5 years পরে যারা, অর্থাৎ রিফিউজি স্ট্যাটাস পাওয়ার পরে যারা 5 years স্পেন্ড করে তারপরে they are entitled to settle in this country, ওটাকে তারা প্রপোজ করেছে। এখন আইন হয়নি, হবে কনসালটেশনের পর। সেটা হচ্ছে দ্য হোম সেক্রেটারি or the current government wants to make it up to 20 years in order to qualify to get indefinite leave to remain as a refugee or under humanitarian protection if someone is granted already the status. এই সপ্তাহে যেটা আসছে, that is to do with all other immigration criteria, all other immigration যে ওয়াইজগুলো আছে, পথগুলো আছে, সেগুলোর কীভাবে থেকে বিভিন্নভাবে কীভাবে পারমানেন্টভাবে এখানে থাকবেন, অর্থাৎ আইএলআর যাকে ইনডেফিনিট লিভ টু রিমেইন বলি অথবা সেটেলমেন্ট বলি, অথবা এইভাবে যারা এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হবে তারা কত বছর হতে পারবে। জেনারেলি এখন বলা হচ্ছে ইট উইল বি 10 years, কিন্তু এখানে 15 yearsের প্রভিশন আছে, এখানে অন্যান্য প্রভিশনগুলো আছে। কাজে এইটা হচ্ছে বেসিক্যালি নেট মাইগ্রেশনটা কমানোর জন্য তারা বলছে। এখন সমাজে যে অস্থিরতা চলছে সব কিছু মিলিয়ে এটা টার্গেট করছে যে পার্মানেন্ট সেটেলমেন্ট হওয়ার পরটা এখানে সুযোগটা কমিয়ে দেওয়া এবং স্লো ডাউন করে দেওয়া, এবং সেই উদ্দেশ্যে সেটা 10-15 বছর ইত্যাদি ক্রাইটেরিয়াতে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব এবং ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের কাছ থেকে আরও অনেক কিছু জানবো। তো দর্শক, আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে টিভি স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাবেন, এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে ব্যারিস্টার মনোয়ার হোসেনের সাথে আপনারা কথা বলতে পারবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো জিজ্ঞাসা ওনাকে করতে পারবেন।
আবার আমি স্যারের কাছে আসছি যে আপনি সেটেলমেন্ট নিয়ে আমরা কথা বলছি এবং আপনিও কিছুটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেছেন। তো এখানে আসলে আমি জানতে চাচ্ছি বা আমাদের দর্শকদের এই প্রশ্নটা আছে যে সেটেলমেন্ট বর্তমানে গভর্নমেন্ট আসলে যে পলিসি আনছেন বা যে ঘোষণা করেছেন, গভর্নমেন্ট আসলে কি করতে চাচ্ছে এবং কিভাবে তারা করবে বলে আপনি মনে করেন? গভর্নমেন্ট যেটা করতে চাচ্ছে, আমি আগেই বলেছি, আইএলআর পাওয়ার যে সময়টা এটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন, লঙ্গার করতে চাচ্ছেন। 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্সে নিতে চাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে 15 ইয়ার্সে নিতে চাচ্ছেন। এর ফলে তাদের উদ্দেশ্য হচ্ছে অনেক লোকজন নিরুৎসাহিত হবে এদেশে আসার জন্য, থাকার জন্য, অথবা বিভিন্নভাবে এখানে পার্মানেন্ট হওয়ার জন্য, সিটিজেন হওয়ার জন্য চেষ্টা তারা করার জন্য হয়তো তারা যেভাবে চেষ্টা করেন সেটা স্লো ডাউন হবে। কতটুকু হবে আই ডোন্ট নো, বাট তারা বলছেন। এখন কথা হচ্ছে তারা যে কিভাবে করতে চায়, তারা ফার্স্ট অফ অল তারা যে আইনটা করতে চাচ্ছেন, এটা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এটা কনসালটেশন চলবে, তারপরে তারা আইনটা বানাবেন, ড্রাফটিং করবেন। এটা মতামত নেওয়ার জন্য এখন পর্যায়ে আছে। তো বলছেন যে সেটেলমেন্টের জন্য তারা বিভিন্ন ক্রাইটেরিয়া ঠিক করেছেন। তো এই ক্রাইটেরিয়া অনুযায়ী ঠিক করা হবে যে কে 5 বছরে পাবে, কে 3 বছরে পাবে, কে 8 বছরে পাবে, কিংবা কে 10 বছরে পাবে, এবং কে 15 বছরে পাবে। সেটা করতে কিছু ক্রাইটেরিয়া তারা ঠিক করেছেন। এই ক্রাইটেরিয়া কি, এটা নিয়ে আলোচনা আসবো। বাট বেসিক্যালি এখন তারা বলছে যে এটা ক্যালকুলেশনের মধ্য দিয়ে এটা হবে, প্লাস মাইনাস। পজিটিভ ফ্যাক্টর থাকলে টাইমটা কমবে, নেগেটিভ ফ্যাক্টর থাকলে টাইমটা বাড়বে। সেটা 15 বছরও যেতে পারে, এবং 30 বছরও চলে যেতে পারে। তো কাজে এইটাই হচ্ছে তাদের বেসিক, তাদের অ্যাট দ্য মোমেন্ট প্রপোজাল অ্যান্ড ফর্মুলেশন, এবং সেটাকে কীভাবে তারা ডিজাইন করবেন, অর্থাৎ লটাকে তারা কীভাবে ওয়ার্ডিংস করবেন, সেই জন্য এখন কনসালটেশন তারা দিচ্ছে, এটা সুবিধা অসুবিধা বিবেচনা করে। কাজে কনসালটেশন যদি খুব নেগেটিভ হয়, এটা হতেও পারে, না হতে পারে, কিন্তু অতীতে আমরা দেখেছি যে সরকার যা চায় সেটাই হয়। পার্লামেন্টে 20-25 জন 50 জন এমপিও যদি বিরোধিতা করে, তারপরেও হয়তো কিছু চেঞ্জ আসে, কিন্তু ওভারঅল তারা যেটা চায় সেটা হয়। তারপরেও কিছু কিছু জিনিস সরকারের দেখা গেছে বাস্তবায়িত হয়নি, যেমন রোয়ান্ডাতে অ্যাসাইলাম সিকারদের পাঠানোর ব্যাপারটা। অর্থাৎ যারা ব্যর্থ অ্যাসাইলাম সিকার অথবা যারা ইলিগেল পথে আসছেন, তাদের জন্য রোয়ান্ডা নামক দেশে তাদেরকে পাঠিয়ে দিয়ে সেখানে তাদের কেস বিবেচনা করা, এবং সেখান থেকে প্রয়োজনে তাদের নিজস্ব দেশে ফেরত পাঠানোর চেষ্টা করা। সেটা আপনারা জানেন, এখানকার কোর্ট সেটাকে বিভিন্নভাবে ঠেকিয়ে দিয়েছিল। পরবর্তীতে লেবার গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর সেটাকে কমপ্লিটলি স্ক্র্যাপ করে ফেলেছে, স্টপ করে দিয়েছে, হয়নি। তো কাজেই তারা যাই বলবেন সেটা হবে কি হবে না, কতটুকু হবে দেখার বিষয়। তবে ধরে নিই যে তারা কনসালটেশন দিয়েছে, তারা এটা প্রপোজ করেছে, হোয়াইট পেপারে এনেছে, তারা আনতে চায়, আনবে, এবং এই ক্রাইটেরিয়াগুলো, কিছু ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে, সেইভাবেই প্লাস মাইনাস করে এটা হবে। তো কাজে এখানে কারোর জন্য কিছু কমবে, কারোর জন্য কিছু বাড়বে, এই হচ্ছে তাদের পলিসি। জি, ধন্যবাদ। অনেক বিস্তারিত আপনি আলোচনা করলেন। আশা করছি দর্শক যাদের মনে প্রশ্ন আছে, যারা জানতে চান, তারা থেকে উপকৃত হবেন। যেটা আপনিও বলছিলেন এবং যেটা প্রস্তাবনায় আমরা দেখেছি, কেউ 3 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ বা 15 বছরে সেটেলমেন্ট পাবে। তো এক্ষেত্রে আমাদের দর্শকরা জানতে চান যে যারা অ্যাসাইলাম সিক করেছেন বা অ্যাসাইলামের মাধ্যমে যারা সেটেলমেন্ট পাচ্ছেন, তারা শুনেছেন যে 20 ইয়ার্স সময় লাগছে। তো তাদের প্রশ্ন হচ্ছে যে কে কিভাবে আসলে কখনই সেটেলমেন্ট পাবে, সেটা যদি একটু আলোচনা করতেন। ভেরি গুড কোয়েশ্চেন ইনডিড। বর্তমান পার্সপেক্টিভে এটা খুবই একটা সুন্দর প্রশ্ন। দর্শক, আমি আবারও বলি যে আপনাদের যে কোনো ধরনের ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো আইন সম্পর্কে আপনাদের যদি প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করবেন। টেলিফোনের নাম্বার স্ক্রিনে আছে, এটা লাইভ শো। কাজে আমরা যখন আপডেট নিয়ে কথা বলছি, সাথে সাথে
আপনারা প্রশ্ন করবেন, আমরা আমাদের আলোচনা থামিয়ে আপনাদের প্রশ্নের উত্তর আমরা নেব, কারণ আপনারা দর্শকরাই আমাদের মূল প্রায়োরিটি, যাতে করে আপনাদের কয়েকজনের যদি লাভ হয় এক একটা শোতে আমরা পথ নির্দেশনা দিতে পারি আপনাদের যে কোনো সমস্যা নিয়ে, কিংবা এই যে ইমিগ্রেশন পলিসিটা নিয়ে আপনি কথা বলতে চান, আপনার উপর কোনো ইম্প্যাক্ট হবে কিনা, আপনার উপর কোনো প্রভাব পড়বে কিনা, আপনার পরিচিত কারোর উপরে প্রভাব পড়বে কিনা, আপনি যদি কোনো প্রশ্ন করতে চান, আমরা আমাদের এইটা নিয়ে স্টাডি করে আমাদের গবেষণার মাধ্যমে যেই সব বোঝা পড়া আমার নিজের মধ্যে হয়েছে, আই উইল ট্রাই টু গিভ ইট টু ইউ। আমি আপনাদেরকে ব্রিফ করার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো অসুবিধা, আপনারা এই নম্বরে কল করবেন। হ্যাভিং সেড দ্যাট, উত্তরটা নেওয়ার আগে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তার সাথে একটু কথা বলে আসি। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছিলেন? জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, ব্যারিস্টার মনোয়ার হোসেন শাহ শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। জি হ্যালো হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। জি আপনি প্রশ্ন করেন, প্রশ্ন করেন। speak in English, but you answer in Bengali. Yeah, you can speak English. Yes. You know, my auntie. Your auntie? In the, she got the grant for 15 years for private life. She got granted permission to pay. And her 2.5 years will be over in February. Yeah. When do I apply? So what do you want to know? Basically, you want to know how to apply for extension of 2.5 years? Yeah? Half years for, you know, she got granted to. She has been granted, I believe that is not 15 years. That is the, if she can stay here after more than one, you know, the extension, she'll have to spend 10 years, okay? Private route, I believe. She's got private and yeah. this is a private life. Private life, normally they mention in the letter that you have been granted 30 months, which is under the 10 years route for settlement. Am I correct? Yeah. So if that is the case, then she will have to extend every time until she reaches 10 years. So she will have two extensions, and final one will be settlement, or 3 extensions, something like that. So every time before expiry of before expiry of 30 months, she will have to apply. Okay. Okay. So you know she's a pensioner. Yeah, it doesn't matter. She's a pensioner. One more question. Yeah. You know, do I do it online or the form? Can you tell me the name of the form? Well, that will be private life. Is it private life, Saima? Is it FLR something? Oh, yes. It will be FLR-FP or FLR-FP or private life, or it could be HR. It depends, but more it will be FLR private life, isn't it? Yes. FP. Yes. FP. Yes. Private life. Yes? Family private. Yes. So that, can you explain all this in Bengali with my auntie? She's listening regarding her sleep. Yes, thank you. Oh yeah. So explain to her, and using lawyer is not compulsory, but if you believe that you don't understand something, you should seek legal advice. Thank you. Okay. Assalamu alaikum. You are welcome. No more questions, sir. Thank you. Thanks for calling. I hope you got your answer. We can go back to the discussion now. জি, অবশ্যই আমরা সেই আলোচনায় আসবো। এটাও হয়তো অনেকের প্রশ্ন আছে। তার তার আগে ওনাদেরকে আরেকবার বলে দিতে চাচ্ছি যে টিভি স্ক্রিনে যে প্রশ্ন যে নাম্বার আছে সেখানে কল করে আপনারা অবশ্যই সরাসরি ডক্টর ব্যারিস্টার মনোয়ার হোসেনের সাথে কথা বলতে পারেন। এবং ব্যারিস্টার মনোয়ার হোসেন যেটি সবসময় উনি বলে থাকেন যে যেহেতু আপনাদের পুরো সিনারিওটা আমাদের সামনে থাকে না, উনি একটি দিক নির্দেশনা দেন, তো আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা যে প্রশ্নে ছিলাম, প্রশ্নটি ছিল যে বিভিন্ন, আপনি আলোচনা করছিলেন যে 3 বছর, 5 বছর বা 10 বছর বিভিন্ন সময় সেটেলমেন্ট হতে পারে। তো আমাদের দর্শকের প্রশ্নটি ছিল, যিনি অ্যাসাইলামে সেটেলমেন্ট পেতে যাচ্ছেন, তো তাকে কি 20 বছর অপেক্ষা করতে হবে কিনা, বা কখন কিভাবে তারা সেটেলমেন্ট পাবেন, এই বিষয়টি নিয়ে যদি আলোচনা করতেন। অ্যাসাইলামের জি, মানে ওনারা জানতে চাচ্ছেন যে বিভিন্ন বছর এখন বলা হয়েছে না, আমরা let's concentrate on 10 years now new, because we had enough discussion last week about the asylum seekers, how to get settlement 20 years. As I said, that is not the law yet. That's a proposal
that they want to make this law very soon, that actually the asylum seekers, if they are granted refugee status or humanitarian protection, they will be eligible for permanent residency after 20 years instead of 5 years under the current rule. So now the new rule that is to do with the 10 years route in general, 10 years route for আমরা এই settlement. আলোচনায় আবার আসবো, কিন্তু আরেকজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছেন, আমরা আগে তার কাছে চলে যাব। জি, আসসালামু আলাইকুম দর্শক। জি, আপনার প্রশ্ন। ওয়ালাইকুম সালাম। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি আচ্ছা, আমার প্রশ্নটা হইল বারিশা বলতেছে, আমি 2008 হয়েছি। হ্যালো, জি বলেন। জি 2008 এ এসেছেন। জি বুঝতে পারছি আমরা। 2008 হয়েছি, আমার ওয়াইফ ব্রিটিশ। জি আপনি টিভি সাউন্ড কমিয়ে দেন প্লিজ, টিভি সাউন্ডটা কমিয়ে দেন, ভলিউম কমিয়ে দেন, একদম কমিয়ে দেন। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা বলেন, এখন বলেন। আমি 2008 আইসি গেছো আমার, আর আমি ব্রিটিশ হইতাম পারছি না, আমি লাইসেন্স নাম্বার বর্তমানে আমার বয়স 65 উপরে হয়ে গেছে। এখন আমি ব্রিটিশের লাগে পাসপোর্ট ছাড়তাম পারবো না। জি আপনার যদি আর কোনো অসুবিধা না থাকে, যেমন আপনার অ্যাবসেন্ট সমস্যা যদি না থাকে, আপনার অন্যান্য কোনো এই কেস মেস যদি এরকম কিছু না থাকে, যে আপনার কনভিকশন, তাহলে তো কোনো অসুবিধা নাই। ও, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই। আমি তো ওখানে ইন্ডিপেন্ডেন্ট হয়েছিলাম, জি আপনার জন্য গুড নিউজ হইলো যে আপনি যেহেতু ওভার 65, আপনার বয়স এখন ওভার 65, ঠিক না? তো সেই জন্য আপনি লাইফ ইন দি ইউকে টেস্ট এবং ইংলিশ টেস্ট থেকে আপনি এক্সেম্পটেড। আপনাদের আবারও বলছি দর্শকদের উদ্দেশ্যে, দোজ হু আর অলরেডি ওভার 65 years of age, they are exempted from taking the English language test or the life in the UK test for the purpose of settlement or British citizenship. কাজে আপনার জন্য এটা গুড নিউজ, আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি তো আরো আগেই করা উচিত ছিল। আচ্ছা, আমি এখন করতে পারবো আমি ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ আপনি করতে পারবেন। আচ্ছা, খালি ফিসও লাগবে, কিটা লাগবে? ফিস তো লাগবে, ফিস লাগবে, আর আপনার ফর্ম তো যেটা অনলাইনে আছে আপনি প্রিন্ট করেও করতে পারেন। তারপরে আপনাকে রেফারেন্স 2টা লাগবে। তা আপনি কতদিন টাইম বাইরে ছিলেন এটার হিসাব লাগবে লাস্ট 3 ইয়ার্সের জন্য, বিশেষ করে যেহেতু আপনার ওয়াইফ ব্রিটিশ সিটিজেন, আপনি 3 ইয়ার্সের সিস্টেমের মধ্যে পড়বেন। আপনি 3 ইয়ার্সে আপনি দেশের বাইরে কতদিন ছিলেন এগুলি জানতে চাইবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, আপনাকে লিগ্যাল অ্যাডভাইস নিয়ে করতে হবে। আপনি 3 ইয়ার্স যখন স্টার্টিং টাইম হবে অ্যাপ্লিকেশন করার আগে, তখন আপনাকে এই দেশে মাটিতে থাকতে হবে, ঠিক আছে, প্রেজেন্ট থাকতে হবে 3 ইয়ার্স, যে সময় স্টার্টিং টাইম। মেনি পিপল দে মেক মিস্টেক অ্যাবাউট ইট। সেটা হচ্ছে, আমি আবারও বলছি, ফ্রম দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন প্রিসিডিং 3 ইয়ার্স ইউ হ্যাভ টু ক্যালকুলেট অ্যান্ড এক্স্যাক্টলি 3 ইয়ার্স ব্যাক আপনাকে হিসাব করতে হবে আপনি ওই সময় স্টার্টিং টাইমে ছিলেন। আমি অ্যাপ্লিকেশন করলে আমি 3 বছর 3 বছরের ভিত্তিতে আপনি পাবেন। আমি সেটা বোঝাতে চেয়েছি, হয়তো আপনি এটা বুঝতে পারেন নাই। আপনি যেহেতু ব্রিটিশ সিটিজেন, আপনার ওয়াইফ, সেই জন্য আপনাকে 3 ইয়ার্সের ভিত্তিতেই আপনি 3 বছর এখানে কন্টিনিউয়াসলি ছিলেন কিনা এটা দেখবে। তবে হিসাব করতে হবে আপনি 270 দিনের বেশি ছিলেন না 3 বছরে, বুঝছেন, বাইরে। আর গত 1 বছরে অ্যাপ্লিকেশন করার 12 মাসের মধ্যে আগে আপনি 90 দিনের বেশি বাইরে ছিলেন না, সেটা আপনাকে হিসাব করতে হবে, ঠিক আছে? তারপরে যদি আপনি বাইরে থাকেন কিছু দিন, সেটার জন্য আপনি লয়ারের অ্যাডভাইস নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা আপনিও বলতে পারেন। সেটা তখন কেন, কারণ দেখাতে হবে। হয়তো হোম সেক্রেটারি যিনি কেস ওয়ার্কার, তার পক্ষে কাজ করে, অবশ্যই তারা ডিসক্রিশন এক্সারসাইজ করবে যদি আপনার সেরকম গ্রাউন্ড থাকে। যদি কেউ এই ধরনের বাইরে থাকে, যে টাইমের বাইরে যদি থাকে কেউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম।
দর্শক আপনাকে অনেক ধন্যবাদ, ব্যারিস্টার মনির হোসেন স্যারকে অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত আলোচনা করলেন। আশা করি আমাদের দর্শক এবং অন্যান্য যারা শুনছেন তারা থেকে উপকৃত হবেন। দর্শক আপনাদের ফোন আমরা নিব, আমাদের আলোচনার মধ্যেই আপনারা টিভি স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করবেন এবং আমরা আপনাদের সাথেও আলাপ করব এবং স্যার আপনাদেরকে একটি দিক নির্দেশনা অবশ্যই দেবেন। আরেকটি প্রশ্ন আমাদের দর্শকদের কাছ থেকে আছে যে যারা অলরেডি ওয়ার্ক পারমিটে আছেন বা অন্য কোনো ভিসায় আছেন তারা কি নতুন আইনের মধ্যে পড়বেন? আমি মনে হচ্ছে আবার ওই ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম দিস ইজ, কারণ গত 50 ইয়ার্সের মধ্যে তারা বলছে সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট একটা ধাক্কা চেঞ্জ টু দ্য ইমিগ্রেশন রুল হচ্ছে এইটা, যেটা আনতে চাচ্ছে তারা। এখন সেটা কেউ পছন্দ করুক না করুক তারা আনতে চাচ্ছে। এটাকে রেসিস্ট করবে কিনা, পার্লামেন্টে কি বিতর্ক হবে? অলরেডি বিতর্ক সারা বিশ্বে শুরু হয়েছে, সারা ইংল্যান্ডে শুরু হয়েছে এটা নিয়ে। আমাদের সাথে আরেকজন কলার আছে, আমরা আলোচনায় আবার আসবো, তার আগে আমরা ফোনটি নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম দর্শক। জি, কে বলছিলেন? আপনি প্রশ্নটি করুন। জি জি, আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে একটা কোয়েশ্চন হইল 10 ফেব্রুয়ারি যে সিটিজেনশিপ আইনটা করছে ওরা, যে ইলিগাল এন্ট্রি হইলে ওরা কখনো ব্রিটিশ সিটিজেনশিপ দেবে না। আমার কোয়েশ্চন হইলো মনোহর ভাই, যারা কি ওভারস্টে হয়েছে ওরাও দেবে না, নাকি শুধু ইলিগাল এন্ট্রি হইলে ওরাও দেবে না? থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড কোয়েশ্চেন ভাই। আপনার এইটা কোয়েশ্চেনটা যেটা বলছেন যে কি যে সম্পর্কে বলছেন সেটা হচ্ছে ইলিগাল এন্ট্রির কথা বলছে, ওভারস্টের কথা কিন্তু সেখানে বলে নাই, বুঝছেন? তারা বলছে ইলিগাল এন্ট্রি হলে তারা সিটিজেনশিপ দেবে না, এটা বলেছে। ওভারস্টে কথা তারা বলে নাই। হ্যাঁ, ওভারস্টের কথা আসবে, নতুন যে নিয়মটা তারা করতে চাচ্ছে সেখানে হয়তো আসতে পারে, কিন্তু বিগত দিনে যেটা করা হয়েছে সেটাতে আসেনি। তবে অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি যে those who have problem that their application can be refused on the ground that they came to this country unlawfully or their entry was not lawful or they have got doubt about it, they can still apply for citizenship. Otherwise you're not going to get forever, isn't it? You can't wait forever. So you need to think about it. You need to have the good legal advice. As I told earlier that আমি আগেও বলেছি যে the citizenship is always discretionary matter. Is at the discretion of the Secretary of State on behalf of the government of the United Kingdom whether or not to grant anyone citizenship. So কাজেই রুল মিট করলেও তারা দিতে পারে, রুল মিট কিছুটা না করলেও তারা শিথিল করতে পারে, অর্থাৎ they can relax the rule. For example, someone need to be here, a spouse of a British citizen, after 3 years, out of 3 years, can't be outside the UK for more than 270 days. But we did the case like, someone was even more than 500 days out of this country, but is still granted citizenship. আর একটা রুল আছে, যেমন 5 years রুটে যারা আছে, যে 5 years যাদের ওয়াইফ কিংবা হাজব্যান্ড ব্রিটিশ সিটিজেন নয় তাদের জন্য they must not be outside the country for more than 450 days. কিন্তু আমরা এমনও এক্সাম্পল পেয়েছি যে পুরো 5 বছরের মধ্যে 4 বছরই হয়তো দেশের বাইরে ছিল, ইংল্যান্ডের বাইরে ছিল, কিন্তু তার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন হয়েছে। এক একটা কেসে এক এক রকম, একজনকে দিয়েছি বলে আরেকজনকে এমন কথা নাই, বাট দেয়ার আর এক্সাম্পলস যে হাউ দে এক্সারসাইজ ডিসক্রিশন। লাইকওয়াইজ আমি মনে করি যে এগুলিতে অনেকের এই সোসাইটিতে ইন্টিগ্রেশন আছে, কন্ট্রিবিউশন আছে, ভালো জব করছে, তারপর ইলিগেলি আসাটা কিংবা ইলিগেল হয়ে যাওয়াটা মেবি আউটসাইড ইজ কন্ট্রোল, মেবি দ্যার ইজ সাম কম্পেলিং গ্রাউন্ডস, কিন্তু এটা হোম সেক্রেটারিকে বলতে হবে। উই হ্যাভ টু মেক রিপ্রেজেন্টেশন টু দ্য হোম সেক্রেটারি, এবং সেখানে এইটা দিয়ে এটা করতে হবে। আদারওয়াইজ ইফ ইউ ডো নাথিং ইউ উইল গেট নাথিং। আপনি দেওয়ার পরে বুঝবেন যে আপনার কতটুকু হবে না হবে, দেন ইফ ইট ইজ রিফিউজড দেন ইউ ক্যান স্টিল আস্ক ফর রিকনসিডারেশন। এর আপিলের মতো ইন্টারনাল একটা ফি দিয়ে করতে হয়। এগুলো নিয়ে আমরা আগেও আলোচনা করছি, আমি আবারও বলছি যে কেউ যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে আপনারা চুপচাপ থাকবেন না, লিগ্যাল অ্যাডভাইস নিয়ে আপনারা চেষ্টা করবেন অ্যাপ্লিকেশন করে এটাকে সফল করার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, বিস্তারিত আলোচনা করলেন। দর্শক, আশা করি আপনি উপকৃত হয়েছেন। দর্শক, এবারে সময় হয়ে গেছে একটা কমার্শিয়াল ব্রেকে যাওয়ার। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানে। আপনারা সাথেই থাকুন।